হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। গতকাল ইফতারের পরে যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম, তো সকালবেলা উঠে সেগুলো আমি আমার এই কিচেন আলমারিতে গুছিয়ে রাখছি। তো রোজার আগে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমার এই কিচেন আলমারিটাকে আমি রমজান উপযোগী করে গুছিয়ে নিয়েছি। ইফতারিতে আমার যে ধরনের প্লেট বাটিগুলো লাগবে সেগুলো আমি আমার এই কিচেন আলমারিতে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আর এখান থেকে একটা মাটির বাটি আমি নামিয়ে নিয়েছি। তো একজন আপু সেই ভিডিওতে কমেন্টস করেছিল আমি যেন আমার এই কিচেন আলমারিটাকে একটু ক্লোজলি দেখিয়ে দেই। তো আপু, যদি আপনি আমার ভিডিওটা আজকে দেখে থাকেন, আমি আপনার উদ্দেশ্যে আজকে কিন্তু আমার কিচেন আলমারিটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর আপু কিন্তু আমার সাধারণ দর্শক, আপু আমার অনেক আগে থেকেই ভিডিওগুলো দেখে। তো অনেক সময় আপু হয়তো কমেন্টস করে, অনেক সময় হয়তো করে না। তো আপু, এই যে আমি কিন্তু একদম কাছ থেকে আলমারিটা দেখিয়ে দিলাম। আশা করি আপনি বুঝতে পারছেন যে এই আলমারির তাকগুলো কতটা গ্যাপ আছে আর কয়টা তাক আছে, কী রকমের সব কিছুই কিন্তু আমি ডিটেলস একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই আলমারিটা কিন্তু খুব সুন্দরভাবে লক সিস্টেম করা আছে, চাইলে এটা লক করেও রাখা যায়। তো সেই সিস্টেমটাও আছে, যদিও আমি কখনোই এ পর্যন্ত এটা আমি লক করে রাখি না, কারণ লক করার আমার কাছে প্রয়োজন মনে হয় না। উপরের দিকে একটা লক আছে, নিচের দিকে একটা লক আছে, এই যে আবার একটা বোতামের মতো আছে, এই বোতামটা চাপ দিলেই কিন্তু লকটা খুলে যায়, আবার লকটা আটকে যায়। তো আমি কখনোই এটার ভিতরে এমন কিছু রাখি না যে এটা লক করে রাখতে হবে। তারপরও সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। আর আমি যখনই আমার এই প্লাস্টিকের কিচেন আলমারিটা আমার ভিডিওতে দেখাই, তখন অনেক আপুরাই জানতে চায় যে এটা আমি আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছি কিনা। না আপুরা, আমি এটা আরএফএল বেস্ট বাই থেকে নিইনি, আমি আমার আগে যে এলাকা ছিল ওই এলাকার একটা শোরুম থেকে নিয়েছিলাম। তো এরপরে আমি চলে এসেছি কিচেনে। আজকে কিছু ছোলা ভিজিয়ে নিব। তো সেহরি খাওয়ার পরে ছোলাগুলো ভিজানোর কথা ছিল, আমার একটুকু মনে ছিল না, তাই আমি ছোলাগুলোকে এখন ভিজিয়ে নিচ্ছি। আর এই ফার্স্ট টাইম আমি রোজায় ছোলা ভিজাচ্ছি, এর আগে আমি 2 দিন ছোলা কিনেই খেয়েছি। তো ছোলাগুলোকে আমি ভিজিয়ে রাখলাম। এরপরে আমি দুপুর টাইমে ছোলাগুলো সিদ্ধ করে নেব। আর পেঁয়াজু বানানোর জন্য কিছু ডালও এখানে আমি ভিজিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথম রোজাতে ছোলা, পেঁয়াজু সব কিছু আপনাদের ভাইয়া কিনে এনেছিল, তো সেগুলোই খেয়েছিলাম। দ্বিতীয় রমজানেও যা ছিল সেগুলো আমি গরম করে খেয়েছিলাম। আর এটা তৃতীয় রমজানের দিন। তো তৃতীয় রমজানের দিন ঘরে সব কিছু করবো, সেজন্য আয়োজনটা শুরু করে দিয়েছি সকাল সকাল। গতকালকে আমি এই তেলের জারগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম। তো পানি শুকিয়ে যাওয়ার পরে এখন আমি তেলগুলো রিফিল করে নিচ্ছি। আর আজকেও কিন্তু আমার মেয়ে রোজা রেখেছে, মানে এটা যেহেতু তৃতীয় রমজানের ভিডিও, তো তৃতীয় রমজানের দিনও কিন্তু আমার মেয়ে রোজাটা ছিল। তো আমি এখানে সয়াবিন তেলটা রিফিল করে নিচ্ছি। আর একটা তেলের জারে রিফিল করেছি, বাকি অল্প একটু তেল ছিল, সেটা আমি আর একটা তেলের জারে রিফিল করে নিচ্ছি। তো তেল প্রায় শেষের দিকে, যতটুকু আছে অতটুকু দিয়ে চলে যাবে আপাতত। আর রমজান মাসে কিন্তু তেল একটু বেশিই লাগে, যেহেতু আমাদের ভাজা পোড়া করে খেতে হয়, সেই কারণে তেলটা কিন্তু বেশিই লাগে। তো আরেকটা জারে আমি সরিষার তেলটা রিফিল করে নিলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে গৃহবধূরা কিন্তু 3টি উপায়ে টাকা জমাতে পারেন। তো সে 3টি উপায় কি, সেই উপায়গুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকে যারা আমার নতুন ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিওতে অবশ্যই মনে করে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে।
আমার এই চ্যানেলে আমি যে শুধু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সেটা কিন্তু না, আমি কিন্তু একটা ছোটোখাটো বিজনেস শুরু করেছি। সেই বিজনেসের প্রোডাক্টগুলোও কিন্তু আমি আমার এই চ্যানেলে দেখিয়ে থাকি। তো যারা আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখতে চান তারা চাইলে আমার পিছনের ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন। আর সেখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে সরাসরি আমাকে কলও কিন্তু করতে পারেন। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে গৃহবধূরা ঘরে বসে 3টি উপায় অবলম্বন করে কিন্তু টাকা জমাতে পারেন। আমাদের প্রত্যেকটা নারীরই কিন্তু কিছু না কিছু গুণ থাকে। আমরা কিন্তু কোনো না কোনো গুণের অধিকারী প্রত্যেকেই। কেউ হয়তোবা বেশি, কেউ হয়তোবা কম, বা অনেকেরও দেখা যায় যে একজনের ভিতরে অনেক রকমের গুণ থাকে কিন্তু সেগুলো হচ্ছে সে প্রকাশ করতে পারে না। তো যার ভিতরে যে গুণগুলো আছে সেগুলো কিন্তু প্রকাশ করতে হবে, তাহলেই কিন্তু ঘরে বসে গৃহবধূরাও টাকা ইনকাম করে টাকা জমাতে পারেন। দেখা যায় যে কেউ সেলাইয়ের কাজ জানে, কেউ কুশি কাটার কাজ জানে, কেউ হ্যান্ডিক্রাফটের কাজ জানে, কেউ ভালো রান্না করতে পারে। তো সেই গুণগুলোকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। সেই গুণগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একটা ইনকামের সোর্স বের করতে পারি। যে আসলে টেলারিং কাজ জানে সে চাইলে কিন্তু একটা সেলাই মেশিন কিনে নিতে পারে, আর ঘরে বসে টুকটাক জামা কাপড় বানিয়ে কিন্তু টাকা ইনকাম করে জমাতে পারে। যে ভালো রান্না করতে পারে সে কিন্তু চাইলে রান্না করে প্রথমে হচ্ছে নিজের লোকজনদের কাছে, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে খাওয়াতে পারে। সে প্রচার করতে পারে কিন্তু যে সে ভালো রান্না করতে পারে। তাহলে কিন্তু সে যখন প্রচার করবে, একজনকে সে খাওয়াবে, যখন সে খাবারটা তার ভালো লাগবে সে কিন্তু অন্য একজনকে বলবে তার কাছ থেকে খাবার নেওয়ার জন্য। তো প্রথমে হচ্ছে অল্প পরিসরে শুরু করতে হবে। একেবারেই যে প্রথমেই যে বড় কিছু দিয়ে শুরু করতে হবে এমনটা কিছু না। অনেকেই কিন্তু বেকিংয়ের কাজটা খুব ভালো জানে, কিন্তু সে চাইলে কিন্তু ঘরে বসে কেক, তারপর বেকিং আইটেমগুলো যেমন বিস্কিট, চানাচুর, ড্রাই কেক, এগুলো কিন্তু ঘরে বানিয়ে সেল করতে পারে ঘরে বসে। ওই প্রথমেই নিজের লোকজনের কাছে এগুলো প্রচার করতে হবে, তারপরে ধীরে ধীরে অন্য মানুষের কাছে এমনিতেই অটোমেটিকলি চলে যাবে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু করাই সম্ভব। তো চাইলে কিন্তু গৃহবধূরা ঘরে বসে এরকম করে টাকা ইনকাম করে টাকা জমাতে পারেন। তো দ্বিতীয় যে আইডিয়াটা হচ্ছে সেটা হলো পুরনো যে জিনিসপত্র ঘরের সেগুলো সেল দিয়েও কিন্তু ঘরে বসে গৃহবধূরা ইনকাম করতে পারে। আমাদের অনেকের ঘরে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে, মানে যেগুলো ব্যবহার হয় না, তো সেগুলো শুধুই কিন্তু ঘরে পড়ে থাকে। তো সেগুলো কিন্তু সেল করেও টাকা ইনকাম করা যায়। ওই যে বললাম এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছুই সম্ভব। তো সেই জিনিসগুলোর যদি একটু ছবি তুলে আপনার ফোন নাম্বার বা ওই জিনিসটার প্রাইস জানিয়ে যদি আপনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার কাছে ফোন আসবে বা ওইটা সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। তো কী সেই প্রোডাক্টগুলো, সেটা হলো যেমন পুরনো খবরের কাগজ কিন্তু আমাদের অনেকের ঘরে অনেক জমে থাকে। চাইলে কিন্তু সেগুলো সেল করে দিয়ে টাকা ইনকাম করা যায়। বা দেখা যায় যে আমাদের ঘরে যে এটা সেটা নিয়ে আসে সেই কার্টুনগুলো পড়ে থাকে, সেই কার্টুনগুলো সেল দিয়েও কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করা যায়। তারপর অনেক সময় দেখা যায় অনেক আসবাবপত্র, খাট, আলমারি, সোফা পুরনো হয়ে যায়, যেগুলো ব্যবহার উপযোগী না, অহেতুক ঘরের জায়গা দখল করে থাকে। তো সেগুলো কিন্তু চাইলে সেল করে দিয়েও ঘরে বসে টাকা ইনকাম করে টাকা জমানো যায়। তো তৃতীয় যে আইডিয়াটা সেটা হলো আমাদের অনেকের ঘরেই গৃহিণীরাই কিন্তু হাট বাজারে সব কিছু কেনাকাটা করে, তাদের কাছেই কিন্তু সব কিছু দায়িত্ব থাকে। তো আমি একটা কথা বলবো, যখনই আপনারা বাহিরে যাবেন কোনো কিছু কেনাকাটার জন্য, তো কেনাকাটা যখন করতে যাবেন তখন তো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়েই বের হই আমরা। তো যখন যে জিনিসটা কিনতে যাব সেটা কেনার পরে যে টাকাটা বেঁচে যাবে সেই টাকাটা কিন্তু খরচ না করে আমরা ঘরে এসে একটা জায়গায় রেখে দিতে পারি। হোক সেটা 10 টাকা, হোক সেটা 100 টাকা, হোক সেটা 1000 টাকা, যে টাকাই হোক না কেন সেটা কিন্তু খরচ না করে আমরা একটা জায়গায় রেখে দিতে পারি। মাস শেষে বা বছর শেষে কিন্তু সেটা হিসাব করলে দেখা যাবে যে অনেক টাকা জমেছে। তো আমরা এই 3টা উপায়ে কিন্তু ঘরে বসে গৃহবধূরা টাকা ইনকাম করে টাকা জমাতে পারি। তো যাই হোক, অনেক কথা বললাম। এদিকে হচ্ছে সংসারের যে কাজকর্ম ছিল সেগুলো করে আমি হচ্ছে রান্নার আয়োজন করে নিয়েছি। আজকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব বাঁধাকপি দিয়ে। আর এইদিকে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে রাইস কুকারে ছোলা আর আলু একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি কিছু আপুদের কমেন্টস পড়ব। অনেক দিন আপুদের কমেন্টস পড়ি না, তো আজকে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব। প্রথমে যে কমেন্টসটা পড়ব সেটা হচ্ছে দিলরুবা হেসেল আইডি থেকে আমাদের সবার প্রিয় দিলরুবা আপু আমাকে কমেন্টস করেছে।
ইনশাআল্লাহ ভাগ্য খুব সুন্দর জায়গায় নিয়ে দাঁড় করাবে, দোয়া রইল। সময় নিয়ে দেখে নিলাম। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর আপু তুমি দোয়া করো আমি যেন সত্যি আমার ভাগ্য আমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। এরপরে যে কমেন্টসটা পড়বো সেটা হচ্ছে SR ব্লগ অ্যান্ড ক্রাফট আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, মেয়ে রোজা রেখেছে অনেক ভালো লাগলো, আর সেই সাথে তোমার কাজকর্ম দেখলাম। রোজার সময় খুব সকালে কাজকর্ম করাই ভালো। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য। তুমি ঠিকই বলেছো আপু, রোজার সময় একটু সকাল সকাল কাজ করে নেওয়াটাই ভালো। এতে করে একটু আমল করা যায়, একটু নিজের মতো করে সময় কাটানো যায়। এরপরে আকিব রাফিদ মম ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আপু ভিডিও অন রেখে বাচ্চাকে ঘুম পড়াচ্ছি, তাই বিস্তারিত কমেন্টস করতে পারলাম না। কোনো সমস্যা নেই আপু, প্রতি ভিডিওতেই যে বিস্তারিত কমেন্টস করতে হবে এমন কিন্তু কোনো কথা না। তুমি যে আমার ভিডিও দেখেছো, কমেন্টস করেছো, এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার সকল কাজকর্ম করা শেষ হয়েছে, রান্নাবান্না করাও শেষ, ইফতারি বানানোও শেষ। এখন আমি ইফতারির জন্য সব কিছু কিন্তু ডাইনিং টেবিলে নিয়ে আসছি। তো আমার ছোট্ট মেয়েটা যেহেতু রোজা রেখেছে, তো ওর জন্য হচ্ছে প্রথমে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। ওকে কিন্তু আমি এখানে সব কিছু দিচ্ছি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। ও কিন্তু এগুলো খায় না, তারপরেও আমি হচ্ছে ওকে সব কিছু সাজিয়ে দিচ্ছি। কারণ ও যখন টেবিলে বসবে প্লেট সামনে নিয়েই হচ্ছে ও গুনবে ওর কতগুলো আইটেম হলো। সেটা ও রোজা থাকুক আর না থাকুক, প্রতিবারই হচ্ছে ও এই কাজটা করে। যদি দেখে যে আইটেম একটু কম হয়েছে, তো তখন খুব মন খারাপ করে, রাগ করে। তো সেজন্য হচ্ছে আইটেম বাড়ানোর জন্য ও যেগুলো খায় সেগুলোও দিয়েছি, ও যেগুলো না খায় সেগুলোও কিন্তু ওকে আমি দিয়েছি। এদিকে হচ্ছে ট্যাঙের শরবত বানিয়ে নিয়েছি, সাথে লেবু দিয়ে নিয়েছি। তো লেবুর এখন যে দাম, তাতে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লেবু খাওয়াটা ছেড়ে দিতে হবে। আর আগের দিনের কিছু জিলাপি ছিল, তো সেগুলো হচ্ছে আমি ওভেনে গরম করে নিলাম, যেহেতু ফ্রিজে রেখেছিলাম। আর ওভেনে গরম দেওয়ার পরে হচ্ছে জিলাপিগুলো একদমই ফ্রেশ হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন এখনই গরম গরম জিলাপি কিনে নিয়ে আসছে, একদম রসালো হয়ে গিয়েছে। তো জিলাপিও হচ্ছে আমার মেয়ের টেবিলে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমরা মা মেয়ে ইফতারি করে নিব। এই তো আমার মায়ের জন্য হচ্ছে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু হচ্ছে গুনতেছে কয়টা আইটেম হলো। তো সে গুনে বের করতেছে যে কয়টা হচ্ছে, আর একটু ঢং করে করে গুনতেছে। সে এভাবেই কিন্তু করে সব সময়ই। তো যাই হোক, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।